সাম্প্রতিক সময়ে খুবই মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহলাগ্রাম গ্রামে বাইসারান ভ্যালি নামে একটা জায়গা, এটা খুবই সুন্দর একটা ভ্যালি, খুবই নান্দনিক, অনেকে এটাকে দ্বিতীয় ইন্ডিয়ার সুইজারল্যান্ড হিসাবে বলে। তো সেখানে যে ঘটনাটা ঘটছে, সাডেনলি 4-5 জন মানুষ অস্ত্রপাতি নিয়ে আসলো, এসে ওখানে টুরিস্ট যারা ঘুরতে আসছে, দে জাস্ট অ্যাটাক দেম। অ্যান্ড কিছু এলিগেশন পরে পাওয়া গেছে ওখানে নাকি জিজ্ঞেস করতেছিল হিন্দু নাকি মুসলমান, এরকম জিজ্ঞেস করে করে মানুষজন ভিকটিম যারা তাদেরকে এইভাবে সিলেক্ট করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের হাত নিউজ আসা পর্যন্ত তো 26 জন মারা গেছে, তার মধ্যে একজন মুসলিম, একজন খ্রিস্টান এবং বাকি সবাই হিন্দু, এবং সবাই ছিল ম্যান। এই যে ঘটনাটা ঘটে গেল ফ্রম নো হোয়ার, কোনো কিছুই ছাড়া, কোনো আওয়াজ ছাড়া, কোনো হঠাৎ করে এমন একটা লোকেশনে এই ঘটনাটা ঘটছে, এটা আসলে সহজে যাওয়াটাও যায় না। ওখানে যেতে হলে আপনাকে হয়তো ঘোড়া কিংবা গাধার পিঠে করে যেতে হয়। তো এই ঘটনা ঘটার পর পর এটার সাথে সাথে বিভিন্ন এখানে কারা জড়িত আছে এখন পর্যন্ত দায় স্বীকারে যাকে পাওয়া গেছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটা সংগঠন, এরা দায় স্বীকার করছে যে এই অ্যাটাকটা আমরা করছি। এবং এটাকে বলা হয় অফশট অফ লস্করে তয়বা। লস্করে তয়বার একটা ব্রাঞ্চ হিসাবে চিন্তা করা হয় এই TRF কে। লস্করে তয়বার ঘটনা আমরা জানি 2008-এ মুম্বাই অ্যাটাক এর সময়, যখন মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় টার্গেট কিলিং হচ্ছিল এবং বিভিন্ন লোকেশনে জিম্মি করে এটা বড় লেভেলের ম্যাসাকার হয়েছে, যেটা আসলে আমরা ওই সময় সবাই জানতে পারছি। পরে যে ঘটনাগুলো আসছে এটার পিছনে জড়িত ছিল লস্করে তয়বা, এবং তারা রিক্রুট করছে, ট্রেনিং করছে, সবকিছু করছে পাকিস্তানের মুজফফরবাদে। ইউএস ডিফেন্সের এই একটা সোর্সে আসছে যে ওইখানে ওদেরকে আসলে পাকিস্তানের কিছু সাবেক আর্মি ট্রেনিং দিয়েছিল। তো এইটা হলো লস্করে তয়বার ব্যাকগ্রাউন্ড। আর TRF তাদের একটা ব্রাঞ্চ এবং তারা এই ঘটনার দায় স্বীকার করছে। এখন এটার মধ্যে আরেকটা মানুষজন কিছু দায়ী করে যে কাশ্মীরের লোকাল লোকজন এটার সাথে জড়িত, এরকমও ধারণা করা হয়, যেটার আসলে কোনো অস্তিত্ব নাই, কোনো এভিডেন্স নাই। এটা জাস্ট একটা রিউমার, যেটা ইন্ডিয়ার লোকাল জনগণের পক্ষ থেকে একটা রিয়েকশন আসছে এবং তারা মুসলিমদেরকে দায়ী করতেছে এই ঘটনার জন্য। এটা একটা কমিউনাল একটা সংঘাতের দিকে তারা নিয়ে যাচ্ছে এবং সেই কাজগুলা ইন্ডিয়ার লোকাল লোকজন করতেছে। ভারতের রিয়েকশন কি? ভারত রিয়েকশনটা দিল যে এই ঘটনা পাকিস্তানের থেকে হয়েছে, পাকিস্তান থেকে পরিকল্পিত ঘটনা। কারণ এই ধরনের ঘটনা এর আগেও দেখা গেছে যে আইসা হঠাৎ করে ভারতে অ্যাটাক করে, যারা আসলে ট্রেন করা হয়েছে যাদেরকে পাকিস্তানে। সো পাকিস্তান একটা দেশ, ভারত একটা দেশ। যখন এই দেশের একটা অ্যাটাক হয় এবং সেখান থেকে আপনার অ্যাটাকটা আসে পাশের দেশ থেকে, পাশের দেশেরই কিছু সন্ত্রাসী দ্বারা, তখন স্বাভাবিকভাবে এলিগেশনটা আসে যে তোমরা এটার জন্য দায়ী। কিন্তু এইটারে ভারত সরকার কিন্তু আরেকটা কাজ গোপনে করতেছে। তারা যে এখানে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের এত আর্মি, এত ইন্টেলিজেন্স, তারা মানে কেউ কিছু জানে না, কেউ কিছু বুঝতে পারলো না। এবং যেখানে অ্যাটাকটা হয়েছে ওইটা তো অনেক দূরের একটা জায়গা। ভারত সরকার তাদের এই জিনিসটা চাপা দেওয়ার জন্য জনগণের যে কমিউনাল চিন্তা ওইটাকে কিন্তু অনেকটা আগায় দিচ্ছে, এবং এটা তাদের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজিও। কারণ যখন একটা দেশের দীর্ঘদিন ধরে একটা হিন্দুত্ব ধর্মীয় জাতীয়তাবাদী কোনো একটা দল ক্ষমতায় থাকে, তখন তারা একটা পোলারাইজেশন করে পুরা দেশের জনগণকে তাদের সাথে নিয়ে আসার জন্য। যে কাজটা ভারত সরকার তাদের জনগণের ওই বিষয়গুলা উস্কাইয়া দিতেছে, এবং জনগণও কিন্তু মেইন প্রশ্নগুলো থেকে সরে যাচ্ছে যে আসলে ঘটনাটা কেন ঘটলো, তোমরা কেন ব্যর্থ হইলা, আমাদের এত এত বাজেট, এই গোয়েন্দার পিছনে এই টাকাটা কই গেছে, এগুলা কিন্তু এদের মাথায় নাই। এদিকে পাকিস্তানের রিয়াকশনটা হইলো যে আমরা এটার সাথে জড়িত না, এটা ভারতেরই ফলস ফ্ল্যাগ অপারেশন, আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমরা পিওর ইনভেস্টিগেশন চাই এটার জন্য। কিন্তু পাকিস্তানের যে আর্মি চিফ, সে পলিটিশিয়ানদের আগেই মতামত দিয়ে দিছে এই ঘটনার ব্যাপারে, যে আমরা ভারতের সাথে আরো যুদ্ধ করতে পারি বা যুদ্ধ হইতে পারে, এরকম একটা কথা, উত্তেজক কথাবার্তা। সো ওইটা একটা বাজে মেসেজ দিল যে আসলে পলিটিশিয়ানের আগে যখন আর্মি অফিসার কথা বলে, তখন তাদের ইনভলভমেন্ট আসলে কতটুকু থাকে বা না আছে কিনা একটা সন্দেহ কিন্তু আসে। তো এই পর্যন্ত গেল, এবার সরকার পর্যায়ে রিয়েকশন গুলা কি? সরকার পর্যায়ে এখন পর্যন্ত নর্মাল যেগুলো হয়, দুই দেশের জনগণ আসা যাওয়া করতে পারবে না, ভিসা বন্ধ করে দিছে,
এদের কোনো সিটিজেন থাকলে বের করে দাও, ওদেরকে বের করে দাও, তারপরে ডিপ্লোমেটিক যারা আছে ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করো। এরকম অনেকগুলা স্টেপ রেসপন্স দুইটা দেশ থেকে আসছে। বাট দুইটা চুক্তির কথা এখানে মেইনলি আসছে, যে দুইটা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো আহ সিন্ধু নদীর পানি চুক্তি, আরেকটা হলো 1972 সালে জুলফিকার আলী ভুট্টো এবং তৎকালীন ইন্দিরা গান্ধীর মধ্যে হওয়া সিমলা চুক্তি। মূলত প্রধানত প্রথম ভারত বলছে আমরা সিন্ধু চুক্তি পানি চুক্তি বাতিল করব, পাকিস্তান বলছে তোমরা যদি এটা করো আমরা তাহলে সিমলা চুক্তি বাতিল করব। এই দুইটা চুক্তি আসলে কেন এত গুরুত্বপূর্ণ, বা এই দুইটা চুক্তিকেই দুইটা দেশ তাদের অস্ত্র হিসাবে ব্যবহার করার চিন্তা করতেছে কেন? প্রথমত আসি আমরা সিন্ধু পানি চুক্তি। সিন্ধু পানি চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তিটা 1960 সালে হয়েছে। আইয়ুব খান এবং জওহরলাল নেহরুর মধ্যে এই চুক্তিটা হয়েছিল। যে চুক্তি অনুযায়ী মূলত ইন্ডিয়া 3টা নদীর নিয়ন্ত্রণ পাইছে, যেগুলো দিয়ে পানি প্রবাহিত হয় 41 বিলিয়ন কিউবেক। ইন্ডিয়া বিনিময়ে পাকিস্তানকে 3টা নদীর পানি কন্ট্রোলের নিয়ন্ত্রণের জন্য ওদেরকে রাইট দিছে, যেখান দিয়ে পানি প্রবাহিত হয় প্রায় 99 বিলিয়ন কিউবিক। তো এটার 70% পানি পাকিস্তান ইউজ করতে পারবে, এইটা রাইট এই সিন্ধু পানি চুক্তি পাকিস্তানকে দিচ্ছে। এবং এই চুক্তিটা পাকিস্তানের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ 70% পানি ওরা ওখান থেকে পাচ্ছে, যেটার জন্য ওদের কৃষি হতে শুরু করে জীবন দ্বারা সবকিছুই এটার উপর নির্ভর। কারণ আলটিমেটলি আমরা জানি পানি একটা ফর এভরিথিং, আপনার কিন্তু পানি লাগবে। আপনার কৃষি পণ্য, আপনার অর্থনীতি টিকে রাখার জন্য তার পানি লাগবে। এবং এই চুক্তি যদি বাতিল হয়, এটা সরাসরি অ্যাটাক গিয়ে পড়বে পাকিস্তানের জেনারেল পিপলদের উপরে, খুবই বাজেভাবে ইফেক্টেড হবে তারা। আর এদিকে সিমলা চুক্তি কি? সিমলা চুক্তি হলো 1972 সালে, ওইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বা মুক্তিযুদ্ধ চলাকালীন একটা যুদ্ধ দুইটা দেশের মধ্যে হয়েছিল। এবং যুদ্ধের পরেও প্রায় 5000 বর্গ কিলোর মতো পাকিস্তানের জমি ওইটা ইন্ডিয়ার দখলে ছিল ওই সময়। বা সৈন্যবাহিনী একদম এক দিকে ছিল, বিভিন্ন টেরিটরির মধ্যে ইন্টারনাল গন্ডগোল গুলো চলতেছিল। এরপর সিমলা চুক্তিতে ওরা চুক্তি, আচ্ছা আসো আমরা আমাদের সব সমস্যা সমাধান করে ফেলবো, আমরা এখন থেকে আমাদের যেই কোনো সিদ্ধান্ত আমরা চুক্তি করে নিজেদের মতো করে পিসফুল ডিসকাশনের মাধ্যমে সলিউশন করব। তারপরে আমরা একটা লাইন অফ কন্ট্রোল করব, LOC, লাইন অফ কন্ট্রোল, যেটা কাশ্মীরের, যেটার মূলত দুইটা দেশেই এই লাইনের প্রতি সম্মান জানাবে। এই চুক্তি অনুযায়ী এই বিষয়টা ঠিক হয়। তো মজার বিষয় হচ্ছে এই সিমলা চুক্তি কিন্তু দুইটা দেশেরই কেউ একদম পুরোপুরি মানে নাই। এর একজন আরেকজনের বিরুদ্ধে বলছে। ভারত বলে যে পাকিস্তান সিমলা চুক্তি LOC লঙ্ঘন করতেছে, পাকিস্তান অভিযোগ করে ভারত করতেছে। এবং আমরা আসলে এর মধ্যে যতগুলো অ্যাটাক দেখছি, ইফ আই সে দ্য ফ্যাক্ট ইজ ইন্ডিয়ার টেরিটরির ভিতরে সবসময় সন্ত্রাসী অ্যাটাক হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। আমরা 2008 কে কেন বলি, 2009 বলি, 2007 বলি, বিভিন্ন সময় হয়েছে। এই অ্যাটাক গুলা ইন্ডিয়ার টেরিটরির ভিতরে হয়েছে, পাকিস্তানের টেরিটরিতে কিন্তু সন্ত্রাসী অ্যাটাক এগুলো হয় নাই, বা এরকম কোনো কিছু পাওয়া যায় না যে এটা ইন্ডিয়ার কেউ এটার সাথে জড়িত। এবং পাকিস্তানের যে অ্যাটাক গুলা হয়েছে, নর্মালি পাকিস্তানে আমরা প্রায় এই জঙ্গি অ্যাটাক দেখি, আত্মঘাতী, বোমা হামলা, মানে এখন একটা সিচুয়েশন আছে আসলে সত্য কথা বলতে। পাকিস্তানের সিমলা চুক্তিটা নিয়ে আসাটা পুরোপুরি ওদের একটা পলিটিক্যাল ওয়েপন ছাড়া আর কিচ্ছু না। ওদের আসলে এই চুক্তিটার খুব একটা প্রভাব ইন্ডিয়ার উপর পড়বে না, আবার পাকিস্তানেরও যে খুব উপকার হবে এই চুক্তি ভাঙলে, এমন কোনো কিছুই না। এইটা পাকিস্তান এই মুহূর্তে করতেছে মূলত পাকিস্তানের যেই গভর্নমেন্ট যারা রানিং আছে, এটা মূলত পাকিস্তানের ক্ষমতা আছে আর্মি। এবং দেশে কিন্তু আর্মির বিরুদ্ধে একটা ইনসার্জেন্সি ক্রিয়েট হয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গায়। বেলুচিস্তান স্বাধীনতা যাচ্ছে, আর ইমরান খান অনেকদিন ধরে জেলে। তো ওরা যখন এই খেলাটা যখন দুইটা দেশের মধ্যে নিয়ে আসতে পারে, ভারত ভার্সেস পাকিস্তান, তখন পাকিস্তানের রানিং পাওয়ারটা সেভ হয়ে যায়, ওরা কিন্তু বাঁচা যায়। ওরা এটাকে একটা পলিটিক্যাল ওয়েপন হিসাবে ক্রিয়েট করতেছে। আসলে সিমলা চুক্তি দিয়ে আপনার যদি বলেন যে ভারতের খুব একটা কিছুই হবে না, আর পাকিস্তানেরও তেমন একটা কিছু হবে না, কিন্তু দুইটা চুক্তি স্টিল খুবই গুরুত্বপূর্ণ। যদি পিসফুল সলিউশন রাখতে হয় দুইটা দেশের মধ্যে, তাহলে সিমলা চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমান বাস্তবতায় পাকিস্তান এবং ভারত যদি যুদ্ধ লাগে, সেখানে আসলে ভারতের হারানোর অনেক কিছু আছে, কিন্তু পাকিস্তান আসলে হারানোর কিছু নাই। দে আর এ ব্রোকেন কান্ট্রি রাইট নাও, ইকোনমিক্যালি ব্রোকেন। ভিতর থেকে তাদের কোনো স্টেবল গভর্নমেন্ট নাই, দেশের কোথাও শান্তি নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপ অ্যাক্টিভ আছে। তো ওদের আসলে খুব একটা হারানোর কিছু নাই।
কিন্তু ভারতের এই মুহূর্তে হারানোর অনেক কিছু আছে। ভারত ইকোনমিক্যালি একটা দেশ যারা রাইজ করতেছে, এবং আমরা জানি ইউএসএ এবং চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের কিন্তু একটা বড় রকমের সুবিধা ভোগ করবে ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ এ বিগ প্লেস টু প্রোডাকশন, এবং যদি ইনভেস্টররা ইন্ডিয়াতে মুভ করে সেই ক্ষেত্রে ইন্ডিয়া অনেক বেশি বেনিফিটেড হবে। সো এখন যদি ইন্ডিয়া কোনো প্রকার যুদ্ধে যায়, এইটা কিন্তু মূল ফলটা ভোগ করবে ইন্ডিয়া খুব বাজে ভাবে। ফর এক্সাম্পল, আমি যদি এর সাথে আরেকটা জিনিস রিলেট করি, আমাদের মায়ানমার এবং বাংলাদেশ, আমরা দেখতেছি রাইট নাও মায়ানমার কিন্তু ওদেরও সেম অবস্থা, ওদের একটা খুব বাজে অবস্থা চলতেছে দেশে, এক একটা অংশ এক একটা ভিন্ন ভিন্ন সামরিক দলের হাতে, কিন্তু সেন্ট্রাল কোনো পাওয়ার নাই, কোনো ওদের রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত বলতে কোনো কিছু নাই। ওরাও কিন্তু বাংলাদেশকে উত্তেজনা দিচ্ছে যুদ্ধের জন্য, এবং ওদের সাথে যুদ্ধ করতে গেলে সেম অবস্থা, আমরা হারবো। কোন দিক দিয়ে হারবো? আমরা নিজেদের কাছে নিজেরা হারা যাব, আমাদের ইকোনমিক ফল ডাউন হবে। তো আচ্ছা, মূল বক্তব্য যেটা, এই সিন্ধু চুক্তি আর সিমলা চুক্তি, এবং এই দুইটা চুক্তির মধ্যে আমরা যে জিনিসটা পাইলাম, যে রাজনীতিবিদরা আসলে তাদের নিজেদের মতো করেই খেলবে, নিজেদের চিন্তাগুলাই করবে। বাট এই জঙ্গি হামলা হোক, জঙ্গি হামলা থেকে কমিউনাল অ্যাটাক হোক, এবং এই ডিস্ট্রাকশন গুলা, যে আনএমপ্লয়মেন্ট বাইরা যাক, এই সব কিছুর ভুক্তভোগী হবে সাধারণ মানুষজন। উই আর জেনারেল পিপল। তো আমরা আমাদের জায়গা থেকে এইগুলা নিয়ে খুবই নিজেদের কমিউনাল রিলেশন গুলো অনেক স্ট্রং রাখতে হবে। আর বাংলাদেশ এই মুহূর্তে একটা দেশ হিসাবে আমাদের উচিত খুবই ফাইন একটা লাইন মেনটেন করা, যেখান থেকে উই আর নট ইন দ্যাট সাইড, নট ইন দ্যাট সাইড। আমাদের খুবই ফাইন লাইন এক্সিস্ট করতে হবে, আমাদের জাতীয় ঐক্যের দরকার আছে, এবং এই থ্রেড গুলো যত বাড়তে থাকবে, দুইটা দেশের উত্তেজনা যত বাড়তে থাকবে, আমরা এটা দ্বারা বিভিন্নভাবে ইফেক্টেড হব। সেটা নিয়ে আপনারা পরবর্তীতে জানতে পারবেন। ধন্যবাদ।